আজ রাহাতের বিয়ে। ভোরের আলো ফোটার সাথে সাথে শহরের অন্য প্রান্তে যখন শেখ বাড়িতে সানাইয়ের সুর আর আনন্দ কোলাহলের প্রস্তুতি চলছে, তখন রাফিদের ফ্ল্যাটে বিরাজ করছিল এক গভীর শান্ত নীরবতা। বেলকুনিতে দাঁড়িয়ে ভোরের শীতল বাতাসে বুক ভরে শ্বাস নিচ্ছিল রাফিদ। তার চোখে মুখে কোনো উত্তেজনা নেই কোনো প্রতিশোধের হিংসা। যা আছে তা হলো এক শীতল সংকল্প, যা সমুদ্রের গভীরতার মতোই শান্ত কিন্তু অপ্রতিরোধ্য। দিন দুয়েক আগের কথা, রাফিদ নিজেই এসেছিল তার অফিসে, দামি সুটেড বুটেড হয়ে, চোখে মুখে বিজয়ের হাসি। উদ্দেশ্য ছিল আমন্ত্রণ জানানো, কিন্তু তার চেয়েও বেশি ছিল নিজের সাফল্য আর সুখটা বড় ভাইয়ের ক্ষতের ওপর ছিটিয়ে দেওয়া। বিয়েতে আসিস কিন্তু? রাহাত কাঠটা টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে বলছিল। তার কণ্ঠসুরে ছিল স্পষ্ট বিদ্রোহ। নিজের চোখে দেখে যাস, তোর ফেলে যাওয়া সব কিছু আমি কেমন গুছিয়ে নিয়েছি। রাফিদ চেয়ারে হেলান দিয়ে শান্তভাবে রাহাতের দিকে তাকিয়েছিল। তার চেহারায় কোনো ভাবান্তর ঘটেনি, সে শুধু মৃদু হেসেছিল। সে হাসিতে করুণা ছিল, কিন্তু কোনো দুর্বলতা ছিল না। আমার ফেলে দেওয়া জিনিস নিয়ে যার সুখ, তার বিয়েতে যাওয়ার মতো রুচি বা সময় আমার নেই। রাহাত, তুই বরং তোর নতুন জীবন উপভোগ কর। রাফিদের এই অপ্রত্যাশিত কঠোর উদাসীন্য রাহাতের অহংকারে বড় ধাক্কা দিয়েছিল। সে ভেবেছিল রাফিদ জ্বলে উঠবে, চিৎকার করবে অথবা অসহায়তা প্রকাশ করবে, কিন্তু এই শান্ত আত্মবিশ্বাসী রাফিদকে সে চিনতে পারছিল না। রাগে ফুঁসতে ফুঁসতে সে বেরিয়ে গিয়েছিল। রাফিদ জানত এই প্রত্যাখ্যান রাহাতের কাছে পরাজয়ের মতো। সে যেতে পারেনি। যে বাড়ির চৌকাঠ থেকে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, সেখানে একজন আমন্ত্রিত অতিথি হয়ে যাওয়ার কোনো মানে হয় না। বেলকনি থেকে সরে এসে রাফিদ ডাইনিং টেবিলে বসল। তার মনটা আজ বারবার বিক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। একদিকে রাহাতের বিয়ে, অন্যদিকে রিয়া। কাল রাতেই সে সিদ্ধান্ত নিয়েছিল এই ঝুলিয়ে রাখা সম্পর্কের ইতি টানা দরকার। গফুর চাচা ফিরলেন দুপুরে ঠিক আগে। তার মুখটা থমথমে, হাতে একটা ফাইল। রাফিদের সামনে ফাইলটা রেখে তিনি নিচু গলায় বললেন, বাবা, উনি সই করে দিয়েছেন। রাফিদ ফাইলটা খুলল। ডিভোর্স পেপারের নির্দিষ্ট জায়গায় রিয়ার সইটা স্পষ্ট দেখা যাচ্ছে। সইটার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য রাফিদের বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। এই সেই নারী যাকে সে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, যার জন্য সে সব ছাড়তে প্রস্তুত ছিল। আজ দুটো আইনের কাগজের ওপর একটা স্বাক্ষর তাদের সব স্মৃতি, সব ভালোবাসাকে অতীত বানিয়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে রাফিদ ফাইলটা বন্ধ করল। যা হওয়ার তা হয়ে গেছে, পেছনে তাকানোর আর কোনো সুযোগ নেই। উনি কিছু বলেছেন? রাফিদ শান্ত গলায় জিজ্ঞেস করল। গফুর চাচা মাথা নাড়ালেন। না বাবা, কিচ্ছু বলেন নাই। আমি যখন কাগজটা দিলাম, ওনার চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল। ওনার বাবা পাশে দাঁড়াইয়া ছিলেন। মাইয়াটার দিকে তাকাইয়া আমার নিজেরই বুকটা ফাইটা যাইতেছিল। একবার শুধু ফেল ফেল কইরা আমার দিকে তাকাইয়া জিগাইছিলেন, উনি ভালো আছেন তো চাচা? রাফিদের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। রিয়ার জন্য তার মায়া হচ্ছিল, কিন্তু ভালোবাসার জায়গায় যে গভীর ক্ষত তৈরি হয়েছে তার সারার নয়। সে জানে এই বিচ্ছেদ দুজনের জন্যই মঙ্গল। জোর করে ধরে রাখা সম্পর্কর চেয়ে সম্মানের সাথে সরে আসা শ্রেয়। গফুর চাচা রাফিদের দিকে তাকিয়ে রইলেন। রাফিদের এই পরিণত দায়িত্বশীল রূপটা তাকে মুগ্ধ করেছিল। এই ছেলেটা আর আগের মতো আবেগ দিয়ে চলে না, বাস্তবতা দিয়ে চলে। দুপুরের খাবারের পর রাফিদ নিজের ঘরে এসে বসতেই ফোনটা হাতে নিল। মুখটা খসখস করছে মায়ের জন্য। এই মাই তাকে দু চোখ করত। রাহাতের সাথে রাহাত ছিল মায়ের প্রাণ ভোমরা, আর সেই রাফিদই তার মাকে শেখ বাড়িতে সম্মানের সাথে ফিরিয়ে দিয়ে আসে। শেখ বাড়িতে তাকে সম্মানের ফিরিয়ে দিয়ে এলেও সে জানে রাহাতের সংসারে মায়ের সম্মান কতটুকু থাকবে। বিশেষ করে আজকের এই বিয়ের দিনে
সে বাড়ির পুরনো ল্যান্ডলাইন নম্বরে ফোন করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে পরিচিত গলা ভেসে এলো। বাড়ির পুরনো বিশ্বস্ত কাজের লোক করিম। করিম চাচা, আমি রাফিদ বলছি। ওপাশ থেকে করিমের গলাটা যেন উত্তেজনায় ও ভয়ে কেঁপে উঠল। বড় সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বাড়ি কি খবর? মা কেমন আছেন? করিমের গলাটা মুহূর্তেই নিচু হয়ে গেল। সাহেব, আম্মাজান তো ভালো নাই। কেন, কি হয়েছে? রাফিদের কপালে ভাঁজ পড়ল। ছোট সাহেব তো ওনারে ঘর থাইকায় বাইর হইতে দিতাছেন না। সকাল থেকে মেহমান আসতেছে, বাড়ি গিজ গিজ করতেছে মানুষে, কিন্তু আম্মাজান নিজের ঘরের দরজা দিয়ে বসে আছেন। ছোট সাহেবের হুবু শাশুড়ির লোকজন আম্মাজানের সাথে একটা কথাও কয় নাই। সবাই এমন ভাব করতেছে যেন উনি এই বাড়ির কেউ না, একজন বোঝা। করিম একটু থেমে আবার বলল, ছোট সাহেব, একবার আইসা খালি কই গিয়া গেছেন, তুমি নিচে নামার দরকার নাই। মেহমানদের সামনে কোনো সিক্রেট কইরো না। নিজের পোলার বিয়া আর মা ঘরের মধ্যেই বন্দি হইয়া থাকবো, এইটা কেমন বিচার কন্ত সাহেব? রাফিদের বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল। তার চোয়াল শক্ত হয়ে গেল। সে তার মাকে ফিরিয়ে দিয়ে এসেছিল শেখবাড়ির রানীর মর্যাদা, আর রাহাত তাকে নিজের বাড়িতেই একজন বন্দিনী বানিয়ে রেখেছে। যে মায়ের গর্ভে সে জন্মেছে, সে মাকে আজ তার নিজেরই আনন্দের দিনে সবার থেকে লুকিয়ে রাখছে। এই অপমান রাফিদের সহ্য হলো না। প্রতিশোধের আগুনটা যা সে এতক্ষণে নিভিয়ে রেখেছিল দাও দাও করে জ্বলে উঠল। কিন্তু এই আগুন ধ্বংসের নয়, অধিকার প্রতিষ্ঠার। সে ফোনটা রেখে উঠে দাঁড়ালো। তার চোখে এক ভয়ঙ্কর স্থিরতা। গফুর চাচা রাফিদের ভাবভঙ্গি দেখে চিন্তিত হয়ে এগিয়ে এলেন। কি হয়েছে বাবা, এমন দেখাচ্ছে কেন তোমারে? রাফিদ গফুর চাচার দিকে ফিরিয়ে শীতল গলায় বলল, চাচা তৈরি হন, আমরা শেখ বাড়ি যাব। শেখ বাড়ি? রাহাতের বিয়ার যাইবা? বাবা, তুমি না কইলা? রাফিদ তাকে রামিয়ে দিয়ে বলল, আমি রাহাতের বিয়েতে যাচ্ছি না চাচা, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। শেখ বাড়ির বড় ছেলে হিসেবে যাচ্ছি। আমার মা তার ছেলের বিয়েতে কেন আড়ালে থাকবেন? তিনি থাকবেন সবার সামনে বাড়ির কর্ত্রী হিসেবে। আজ সবাই দেখবে শেখ বাড়ির আসল মালিককে। রাফিদের কণ্ঠে সুরে এমন এক কর্তৃত্ব ছিল যা গফুর চাচা আগে কখনো শোনেননি। তিনি বুঝলেন আজ কিছু একটা ঘটতে চলেছে। আজ শুধু ক্ষমতার খেলা নয়, আজ হবে সম্মানের লড়াই। রাফিদ নিজের আলমারি খুলল। সেখান থেকে সবচেয়ে দামি অভিজাত কাজ করা একটা পাঞ্জাবি বের করলো। সাদা জমিনের ওপর সোনালি সুতোর কাজ করা পাঞ্জাবিটা পরতেই তাকে যেন সত্যিকারের রাজপুত্রের মতো দেখাচ্ছিল। চুলটা পরিপাটি করে আশ্রে হাতে দামি ঘড়িটা পরে সে যখন আয়নার সামনে দাঁড়ালো, তখন সে দেখলো এক নতুন রাফিদকে। এই রাফিদের চোখে ভয় নেই, দ্বিধা নেই, আছে শুধু আত্মবিশ্বাস আর অটুট সংকল্প। গাড়িটা যখন শেখ বাড়ির বিশাল গেটের সামনে এসে থামলো, তখন ভেতর থেকে ভেসে আসা সানাইয়ের সুর আর হাসির রোল যেন মুহূর্তেই থমকে গেল। গেটের দারোয়ানরা রাফিদকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তারা পথ ছেড়ে দিতে রাফিদের গাড়ি তার নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো। বাড়ির সামনে বিশাল প্যান্ডেল, শয়ে শয়ে অতিথি, সবাই জাঁকজনকপূর্ণ পোশাকে সজ্জিত। রাহাত বর সেজে স্টেজে বসে আছে, তার পাশে নতুন বউ। চারদিকে আনন্দের ফোয়ারা। গাড়ির দরজা খুলে রাফিদ যখন নামলো, প্যান্ডেলের সব কোলাহল যেন এক নিমেষেই থেমে গেল। সবার চোখ তার দিকে। রাহাত স্টেজে বসে ভাইয়ের এই প্রত্যাশিত আগমনে পাথর হয়ে গেল। তার মুখটা বিস্ময়ে আর আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে। সে ভাবতেও পারেনি রাফিদ এখানে আসবে। রাফিদ কারো দিকে তাকালো না, তার দৃষ্টি সোজা বাড়ির মূল দরজার দিকে। সে কোনো অতিথির মতো আসেনি, সে এসেছে বাড়ির মালিকের মতো। তার প্রতিটি পদক্ষেপ ছিল মাপা ধীর। চারপাশের ফিসফাস অবাক দৃষ্টি কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারছিল না। সে সোজা রাহাতের সামনে দিয়ে হেঁটে গেল, একবারও তার দিকে না তাকিয়ে, যেন রাহাত বা তার এই বিয়ের আসরের কোনো অস্তিত্বই নেই। সে সরাসরি বাড়ির ভিতরে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পেছনে হতভম্ব অপমানিত রাহাত আর শত শত অতিথির অবাক দৃষ্টিকে ফেলে রেখে নির্বাসিত রাজপুত্র চটল তার বন্দিনী রানীর মুক্তির জন্য। আজ রাহাতের জীবনের সবচেয়ে আনন্দের দিনটাকেই সে তার ক্ষমতার প্রথম প্রদর্শনীতে পরিণত করতে চলেছে। শেখ বাড়ির ক্ষমতার ভারসাম্য আজ নতুন করে লেখা হবে। চলবে।